নমস্কার বন্ধুরা, আজ লোকনাথ বাবার ১৩৫তম তিরোধান দিবস। ১২৯৭ সালের ১৯শে জ্যৈষ্ঠ বেলা ১১টা ৫০ মিনিটে ১৬০ বছর বয়সে তার তিরোধান ঘটেছিল। আমরা আজকে প্রতি ঘরে ঘরে তার তিরোধান দিবস পালন করছি, তাকে স্মরণ করছি। বন্ধুরা, আজকে সেই উপলক্ষে আমরা চলে এসেছি কচুয়া ধামের ভিডিও নিয়ে। এই ভিডিওটি কয়েক মাস আগেই আমরা তুলেছিলাম, তো ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করা হয়নি। আজকে লোকনাথ বাবার ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আমরা আজকে এই ভিডিওটা আপনাদের সবাইকে উপহার দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যে মন্দিরটি রয়েছে একতলা, এই মন্দিরটি হচ্ছে নতুন মন্দির। এটি হলো কচুয়া ধামের বাবা লোকনাথের মন্দির। দেখুন লেখা রয়েছে পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। এখানেই লোকনাথ বাবার জন্ম হয়েছিল। আমরা মন্দিরের ভেতরে অর্থাৎ নাট মন্দিরে প্রবেশ করেছি। প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন। বাবার মন্দিরের দরজা এখন বন্ধ, একটু পরেই শুরু হবে ভোগারতি, তখন দরজা খুলবে। আপনাদের দেখাবো সেই ভোগারতি, আপনারা দেখতে থাকুন। দেখুন দরজা বন্ধ। বন্ধুরা, বাবার এই কচুয়া ধামে প্রতিদিনই প্রচুর মানুষের ভিড় হয়। দেখছেন ভোগারতি। বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধামে মন্দিরের কাছেই রয়েছে পূজা সামগ্রীর দোকান। ভক্তরা এখান থেকে পূজা সামগ্রী কিনে বাবাকেই বাবার মন্দিরে পুজো দেন। আপনাদের সেই দোকানগুলি দেখাচ্ছি। এখানে সব জিনিস পাওয়া যায়। বাবার পুজোর সমস্ত রকম উপকরণ এখানে আপনারা পাবেন। আপনাদের পুরো মন্দির চত্বরটা দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় মন্দির চত্বর, বড় বড় গাছপালা আছে। এখানে ছোট্ট একটা বাগান মতো রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো। দেখুন মন্দির চত্বর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এইবারে পর্দায় যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ভোগ প্রসাদ গ্রহণের ঘর, যার সামনের বারান্দায় রেলিং দিয়ে ঘেরা জায়গায় অনেক ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আসলে সকালবেলা নির্দিষ্ট সময়ে লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধামে এসে অফিস ঘর থেকে আপনাদের ভোগের কুপন কেটে নিতে হবে। তারপর বাবার মন্দিরে ভোগারতি শেষ হওয়ার পর এই ভবনে এসে লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। ভেতরে চেয়ার টেবিলে বসে ভোগ প্রসাদ গ্রহণের বন্দোবস্ত আছে, যাতে সবার সুবিধা হয়। এইবারে দেখাচ্ছি বাবার পুরনো মন্দির। যে মন্দিরে রয়েছে বাবার একটি মূর্তি, এখনো এখানে পুজো হয় বাবার। আপনারা দেখছেন সেই মূর্তি। তবে ভক্তরা ভেতরে ঢুকতে পারেন না বা প্রবেশ করতে পারেন না। এবার মন্দির চত্বরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষ এসেছেন এই মন্দিরে, প্রতিদিনই আসেন এখানে। প্রচুর মানুষের ভিড় হয়। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাতেও কোনো সমস্যা নেই, কার পার্কিং এর যথেষ্ট সুবিধা আছে। আপনারা দেখছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, 2 চাকাই হোক আর 4 চাকাই হোক, কোনো অসুবিধা নেই। এখানে সুলভ শৌচালয় আছে, আর এখানে একটি পুকুর আছে খুব সুন্দর, পুকুরে মাছও আছে। এটিও মন্দির চত্বরের লাগোয়া। এখানে একটি শিবলিঙ্গের মতন রয়েছে, এখানেও ভক্তরা পুজো দিয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটিকে মালা পরানো হয়েছে এবং ধূপকাঠি জ্বালানো আছে তার পাশে।
এখানে একটি ছোট্ট কক্ষে বাবার মূর্তি রয়েছে। পেছনে লেখা আছে জয় বাবা বলো এগিয়ে চলো। বাবার মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর মূর্তিটি বাবার। এইবারে আপনারা দেখছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার গুরুদেব আচার্য শ্রীমৎ ভগবান গাঙ্গুলির একটি প্রতিকৃতি। এই ছবিটি রয়েছে অফিস ঘরে। আমরা সেই ছবিটি তোলবার সুযোগ পেয়েছি। এইবারে আমরা যাব লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির বাড়িতে। একটি এখানে তরুণদ্বার নির্মাণ করা হয়েছে, আপনাদের দেখালাম সেই তরুণদ্বারটি। এবার আমরা বাড়ির ভেতরে প্রবেশ করব। দরজাটা খোলাই ছিল। বাড়িটি একতলা এবং গাছপালা রয়েছে, কিন্তু বাড়িতে কোনো লোকজন নেই, কোনো মানুষ আমাদের চোখে পড়ল না। আর বাড়িটির দরজায় তালা মারা ছিল। জানলার গায়ে একটি বোর্ডে লেখা আছে গুরু ভগবান গাঙ্গুলির জন্মভিটা। আর জানলার দরজার ফাঁক দিয়ে আমরা ভেতরে একটা পুরনো চৌকি দেখতে পেলাম। বাড়িটি প্রাচীন এবং জীর্ণ হয়ে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি। এইবারে আমরা চলে এলাম লোকনাথ বাবার কৌচধাম মন্দিরের প্রবেশদ্বারের উল্টো দিকে রাস্তার অপর পারে একটা গলিতে। গলির প্রবেশপথের সামনেই রয়েছে একটি তরুণদ্বার, যেটি আপনাদের দেখিয়েছি। সেই তরুণদ্বারে লেখা আছে বেনি মাধব তরুণ। আসলে এই রাস্তা দিয়ে যাওয়া যায় লোকনাথ বাবার বাল্যবন্ধু বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্লেক্স লাগানো রয়েছে, তাতে লেখা রয়েছে বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দর্শন করুন। শ্রী শ্রী লোকনাথ বাবার বাল্যবন্ধু, এই যে সেই বাড়ি, এই বাড়িটি হল বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। টিনের চাল এবং বাঁশের বেড়া দেওয়া রয়েছে, উঁচু ভিতের উপর বাড়িটি। দেখুন এখানে একটি বোর্ড লাগানো আছে, তাতে লেখা রয়েছে শ্রী শ্রী বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করেছিলাম। এই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেছিলাম। আপনাদের দেখাবো সেই ছবি। সামনে বারান্দা রয়েছে, আর ভেতরের ঘরে বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি রয়েছে, যে ছবিটিকে নিত্য পুজো করা হয়। আপনারা দেখছেন সেই ছবি। এটি হলো বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের ছবি। তার পাশে লোকনাথ বাবার ছবি রয়েছে। আর এই বাড়িটির কাছে রয়েছে একটি সুন্দর পুকুর, যেখানে একজন মানুষকে দেখলাম নৌকো বাইছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য বড়ই মনোরম, একেবারে গ্রামীণ দৃশ্য। যেমনটিকে চারদিক দিকে ঘিরে রেখেছে বড় বড় গাছপালা, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। বড় শান্ত, বড় স্নিগ্ধ, বড় মনোরম এই দৃশ্য। আসলে আমরা শহুরে মানুষ তো, এই ধরনের দৃশ্য খুব একটা আমাদের চোখে পড়ে না। তাই এই সবুজের সমারোহ, এই পুকুর আর এই পুকুরের জলে নৌকো বাওয়া, এই দৃশ্য আমাদের ভীষণভাবে নাড়া দিয়েছিল। তাই আমরা পুকুর পাড়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ করেছিলাম। আপনাদেরও দেখাচ্ছে সেই দৃশ্য। দেখুন পুকুরের জলে গাছপালার ছায়া পড়েছে। এখানে একজন মানুষ পুকুরের জলে স্নান করে উঠেছেন। এই পুকুরটাতে ওপরে একটি পাতলা লেয়ার পড়ে গেছে শ্যাওলার। এখানেও কিন্তু প্রচুর গাছপালা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কচু বনও আছে এখানে সামনে, আর মানুষের ঘর বাড়িও রয়েছে। দেখুন একটি গাছ পুরো নুয়ে পড়েছে পুকুরের জলে, যেন নিজের মুখ দেখছে আয়নাতে। আর পুকুরের জল তীর তীর করে কাঁপছে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য! এত ভালো লাগছিল বা লেগেছিল সেই সময়, যে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আপনাদের দেখাচ্ছে সেই ছবি। আর বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে একটা বেদি চোখে পড়ল লাল রঙের। শুনলাম এখানে কালী পুজো হয়। আপনাদের সেই বেদিটি দেখাচ্ছি। এইবারে দেখাচ্ছি বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লাগোয়া একটি বাতাবি লেবুর গাছ। দেখুন গাছে বাতাবি লেবু ঝুলছে, দেখে এত ভালো লাগছিল। বড় বড় বাতাবি লেবু ঝুলছে গাছ থেকে, কি অপূর্ব দৃশ্য। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।